বিয়ে এই শব্দটা তার নামের মতোই দুটো মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। ভেদ ঘটায় দুটি চিত্তের। জীবনের অন্তিম সমীকরণ অবধি সংস্পর্শে থাকার অধিকার পায় দুটি হৃদয়। আজ ঝুমুরের বিয়ে। ঝুমুরকে একটা লাল টুকটুকে কাতান শাড়ি পরানো হয়েছে, চুলগুলো খোপা করে দেওয়া হয়েছে, সেখানে গুজে দিল 2-3টে রক্তিম জাবরা ফুল। 2 হাত ভর্তি ভেলভেট চুড়ি, 2 পাশে 2টা করে সোনার চুড়ি, কানে গলায় বেশ কয়েকটা জুয়েলারি পরানো হয়েছে। লাল রঙের শাড়িতে যেন পুতুলের মতো লাগছিল ঝুমুরকে। বর এসেছে, বর এসেছে বলে হই হুল্লোড় শুরু করে দিল সবাই। এই শব্দগুলো কর্ণকুহরে প্রবেশ করতেই অস্বস্তি ছেয়ে গেল ঝুমুরের সর্বাঙ্গে। জীবনে বহুবার এরকম শব্দ শুনেছে, কিন্তু কখনো এমন অনুভূতি হয়নি তার। হয়তো এখন নিজের বিয়ে বলেই এমনটা হচ্ছে। ওয়াহিদ আর ঝুমুরকে পাশাপাশি বসানো হলো। আসার পর থেকেই ওয়াহিদ বেশ কয়েকবার ঝুমুরের মুখটা দেখার চেষ্টা করলো, কিন্তু বেশ বড় একটা ওড়না দিয়ে মুখটা ঢেকে রাখায় ভালোভাবে দেখতে পারল না। কাজী সাহেব এসে বসলো দুজনের সামনে। প্রথমে ঝুমুরকে কবুল বলতে বলা হলো। বেশ কয়েকটা সময় পেরিয়ে গেলেও ঝুমুরের মুখ থেকে কবুল শব্দটা শোনা গেল না। আফতাব সাহেব এগিয়ে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে ভরসা দিলেন। ঝুমুর বাবার মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে উঠল। পাশে বসে থাকা ওয়াহিদকে একবার শান্ত দৃষ্টিতে দেখল, তারপর শান্ত কণ্ঠে বলে উঠল, কবুল কবুল কবুল। এবার ওয়াহিদকে কবুল বলতে বলা হলো। কবুল বলতে ঝুমুর যতটুকু সময় নিল তার 3 ভাগের 1 ভাগও নেয়নি ওয়াহিদ। কবুল কবুল কবুল। এক নিঃশ্বাসে ঝুমুরের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বলে উঠল ওয়াহিদ। আলহামদুলিল্লাহ বলে উঠল সবাই। বিয়ে পড়ানো শেষ হতেই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিল সবাই। কিছুক্ষণ বসে থেকে গল্প গুজব করে সবার সঙ্গে পরিচিত হয়ে ঝুমুরকে নিয়ে বাড়িতে ফেরার তোড়জোড় শুরু করে দিলেন শাকিল শেখ। ঝুমুরের বাবা আদরের কন্যার হাত তুলে দিলেন ওয়াহিদের হাতে। এবার বাবাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল ঝুমুর। আত্মার সাহেবের চোখের কোণেও জল জমেছে। কেঁদো নামু, তোমার যখন আমাদের কথা মনে পড়বে তখনই চলে আসবে। মেয়ের কপালে স্নেহের আবেশের হাত বুলিয়ে দিলেন আফতাব সাহেব। মা আর অন্যান্য আত্মীয়দের কাছ থেকে বিদায় নিয়ে ঝুমুরকে গাড়িতে বসানো হলো। ওয়াহিদ গিয়ে বসলো ঝুমুরের পাশের সিটে। রাত প্রায় 12টা। সকল নিয়মকানুন শেষ করে ঝুমুরকে ওয়াহিদের রুমে বসানো হলো। ফুলের সজ্জিত বিছানায় জড়সড় হয়ে বসে আছে ঝুমুর। সারা রুম জুড়ে ভেসে আসছে হরেক রকমের ফুলের সুবাস। ঘরে জ্বলছে নিভু নিভু আলো। সারাদিনের ক্লান্তিতে চোখ জুড়ে ঘুম নেমে আসছে ঝুমুরের। বিছানার সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে রইল সে। বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। ওয়াহিদের ভাই বোনেরা টাকার জন্য দরজায় আটকে দিয়েছে তাকে। শাড়িটা পরিবর্তন করে ঘুমাও। এত ভারী শাড়িতে সারাদিন থেকে নিশ্চয়ই আনকমফোর্টেবল ফিল করছো। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কানে যেতেই চোখ খুলে তাকায় ঝুমুর। ওয়াহিদকে দেখে তাড়াহুড়া করে খাট থেকে নেমে দাঁড়ালো সে। কি যেন ভেবে হুট করে ওয়াহিদের সামনে গিয়ে সালাম করে বসলো তাকে। ওয়াহিদ বেশ চমকে গেল। এই কি সেই ঝুমুর যে গতকাল পর্যন্ত বিয়েটা করতে চাইতো না? আপনার ভাবিরা বলেছিল সালাম করতে, তাই। নিচের দিকে তাকিয়ে থেকে বলে ঝুমুর। ও আচ্ছা। বলে ঝুমুরকে পাশ কাটিয়ে গিয়ে আলমারি খুলে একটা বাদামি রঙের খাম আর একটা নীল রঙের র্যাপিং কাগজে মরানো মাঝামাঝি আকারের বক্স বের করে আনলো। এতে তোমার মোহরনার টাকা। বাদামি রঙের খামটা ঝুমুরের হাতে দিয়ে বলল ওয়াহিদ, এটার উপর শুধু তোমার অধিকার। তোমার যেভাবে খুশি খরচ করবে। এত টাকা দিয়ে আমি কি করব? তোমার টাকা, তুমি জানো। এবার ঝুমুরের দিকে নীল কাগজে মোড়ানো বক্সটা এগিয়ে দিল। নাও, এটা তোমার বিয়ের প্রথম রাতের উপহার। এসবের কি দরকার? কোনো কথা নয়, 1 নম্বর রিটার্ন গিফট দাও। রিটার্ন গিফট?
কি দেব আমি? চুমো। দুষ্টু হেসে বলে নিজের গাল বাড়িয়ে দিল ওয়াহিদ। কি? শোনোনি, আবার বলবো? দেখুন। দেখার জন্য তো সারা রাত পড়ে আছে বউ। ঝুমুরকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল ওয়াহিদ। কানের কাছে ফিসফিসিয়ে বলা কণ্ঠস্বরে কেঁপে উঠল ঝুমুর। হৃৎস্পন্দন থমকে গেল তার। বেশ কয়েকবার ওয়াহিদের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু পুরুষ মানুষের শক্তির কাছে সে ব্যর্থ হলো। তার মধ্যে আর ছাড়িয়ে নেওয়ার প্রয়াসও দেখা গেল না। চোখ বন্ধ করে দুই হাতের শাড়ি মুঠো করে ধরে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইল। কিছু সময় পর ওয়াহিদ ঝুমুরের কপালে একটা উষ্ণ চুমু দিয়ে নিজের বাহুডোর থেকে আলাদা করলো। যাও, ফ্রেশ হয়ে এসে উজু করে আসো, দুজনে একসঙ্গে নামাজ পড়বো। ঝুমুর কিছু না বলে দ্রুত শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। লজ্জায় তার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। বেশ অনেকক্ষণ পর শাড়ি পাল্টে মেরুন রঙের জর্জেট একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলো ঝুমুর। সে শাড়ি পরতে পারে মোটামুটি। সারাদিনের ভারী সাজগোজ, আবার মাথাও প্রচণ্ড ব্যথা করছিল, তাই একেবারে গোসল করে এসেছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল তার। চুলের পানিতে শাড়ির পেছনের ভিজে গেল বেশ অনেকখানি। দৃশ্যমান হলো মসৃণ কোমর। হঠাৎ ঝুমুরের চোখ যায় সোফায় বসে থাকা ওয়াহিদের দিকে। ওয়াহিদ মোহনীয় দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, কিন্তু দৃষ্টিটা মুখের দিকে ছিল না। ওয়াহিদের চোখে চোখ মিলেই ব্যাপারটা বুঝতে পেরে শাড়ির আঁচলটা ভালোভাবে পেঁচিয়ে নিল শরীরে। ওয়াহিদ সোফা থেকে উঠে এগিয়ে এলো ঝুমুরের দিকে। নিজেকে তো পেঁচিয়ে রাখার কি আছে, আমি তো। কোমরের শাড়ি দ্বারা আবৃত অংশে হাত রেখে বলল ওয়াহিদ। সকাল থেকেই বাইরে শব্দ করে বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। বৃষ্টির তোপে চারপাশটা বেশ অন্ধকারে আচ্ছন্ন। ঝুমুরের আজ ঘুম ভাঙল বেশ সকালেই। ঘুম থেকে উঠে পাশের বালিশটা ফাঁকা দেখতে পেয়ে কিছুটা স্বস্তি পেল। এই মানুষটা আশেপাশে না থাকলেই ভালো, সামনে থাকলেই শুধু কিভাবে তাকে লজ্জা দেওয়া যায় তাই ভাবতে থাকে। বিছানা থেকে নেমে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টির কয়েক ফোঁটা। মানুষের সব মন খারাপ যেন আকাশে গিয়ে মেঘ হয়ে জমে, তেমনি তা আবার বৃষ্টির ফোঁটা হয়ে গড়িয়ে পড়ে তাদের প্রফুল্ল করে তুলতে। আজ যেন তেমনি মন ভালো করার বৃষ্টি নেমেছে এই ধরাধামে। গুনগুনিয়ে গান গেয়ে উঠল ঝুমুর। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে পাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে পাবো কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হঠাৎ কিছু পড়ার শব্দ পেয়ে পেছনে ফিরে তাকালো ঝুমুর। সাদা টি শার্ট, নেভি ব্লু ট্রাউজার পরে ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছে ওয়াহিদ। পুরোপুরি ভিজে যাওয়ার কারণে সাদা টি শার্টের উপরে ফুটে উঠেছে বলিষ্ঠ দেহ। চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে। ঝুমুর সেদিকে একবার তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল। ফ্লোরে পড়ে আছে ওয়াহিদের হাতের ঘড়িটা। ওয়াহিদ ধীরে ধীরে ঝুমুরের দিকে এগিয়ে আসলো। বাহ, তুমি তো সুন্দর গান গাইতে পারো, আমি তো জানতামই না। জানালার পাশে দাঁড়িয়ে থাকার কারণে ঝুমুরের মুখের বৃষ্টির ফোঁটা এসে পড়েছিল। ওয়াহিদ আলতো হাতে তা মুছে দিতে দিতে বলল কথাগুলো। হঠাৎ অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল ঝুমুর। আচমকা ওয়াহিদের হাতটা সরিয়ে দিয়ে বলে, দেখুন, বারবার আমাকে ছোবেন না, এত কাছেও আসবেন না। আচ্ছা, শুভ না তো অন্য কিছু করবো? আমার বিয়ে করা বউয়ের কাছাকাছি আসবো না, কি পাশে পাশে ভাবের কাছে যাব? বেশ গম্ভীর হয়ে বলে ওয়াহিদ। শান্ত পরিস্থিতিতেও ফিক করে হেসে ফেলল ঝুমুর। হাসতে হাসতে বলে, হ্যাঁ তাই করুন। ও আচ্ছা, তাই? খুব হাসি পাচ্ছে। ওয়াহিদের খুব ভোরেই ঘুম থেকে ওঠার অভ্যাসবশত সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছিল। রাস্তায় থাকতেই বৃষ্টি শুরু হওয়ায় ভিজে গেছে সে। স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন সে। নিয়মিত ব্যায়াম, খাবার সব কিছুতেই বেশ সচেতন সে, ডাক্তার বলে কথা।
ওয়াহিদের বাড়িতে আজ প্রথম সকাল ঝুমুরের। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। ওয়াহিদ আর ঝুমুর সবার পরে নাস্তার টেবিলে এসে উপস্থিত হয়। বাকিরা তাদের জন্যই অপেক্ষা করছিল। ঝুমুর নাস্তার টেবিলের সামনে গিয়ে ওয়াহিদের বাবাকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? কোনো সমস্যা হয়নি তো আমাদের বাড়িতে? না আঙ্কেল। কিরে, আমি তোর আঙ্কেল কোথায় ভাবলাম। আমার তো মেয়ে নেই, তোকে আমার মেয়ে বানাবো। থাক, কি আর করার। সরি বাবা, আমি বুঝতে পারিনি। ঝুমুর মাথা নিচু করে রেখে বলল। আরে দূর বোকা মেয়ে, বাবাকে কেউ সরি বলে? আয় আমার সাথে বস। বলে ঝুমুরকে টেনে নিয়ে নিজের পাশের চেয়ারটাতে বসালো। আচ্ছা, একটা কথা বলি শোন। বিয়ে হয়ে গেছে বলে ভাবিস না যে পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তা কিন্তু হবে না। এতদিন তো শুধু আমি তোর স্যার ছিলাম, এখন আবার বাবাও হয়ে গেছি, তাই কোনো ফাঁকি দেওয়া যাবে না। 2 দিন রেস্ট করে পরশু থেকে কলেজ যেতে হবে, কিন্তু সামনেই তোর পরীক্ষা আবার। ঝুমুর মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। এই নাস্তার টেবিলে বসে কি শুরু করলো বলতো? এত কথা না বলে এখন খাও। আর সব সময় স্যারদের মতো কথাবার্তা বলবে না, একটু শ্বশুরের মতো ব্যবহার করো। ওয়াহিদের বাবার কথার মাঝখানেই থামিয়ে দিয়ে বলেন সায়লা বেগম। তার কথায় হেসে উঠলেন শাকিল শেখ। হাসতে হাসতেই বললেন, তুমি কি চাও আমি ওই সিরিয়ালে শ্বশুর শাশুড়িদের মতো কিপটিক্যাল শ্বশুর হই, যে সারাদিন বলবো এই বৌমা যাও রান্না করো, ঘর থেকে একটু বাইরে যাবে না, ইত্যাদি ইত্যাদি? তুমি তো আমাকে মিষ্টি কিছুই খেতে দাও না, যা একটু চিনি দিয়ে চাটা খাই। পরে দেখা গেল শ্বশুর সাজতে গেলে তোমার বৌমা আমাকে সেটাও দিচ্ছে না। থাক বাবা, শ্বশুর হওয়া লাগবে না, আমি বাবাই ঠিক আছি। তার কথায় হেসে উঠল সবাই। এই বাড়িতে আসার পর এই প্রথম ঝুমুরের মুখে হাসির রেখা ফুটে উঠল। ঝুমুরকে দেখে শাকিল সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, সারা জীবন এমন হাসি খুশি থেকো মা। আমাদের এই বাড়িটাকে আর বাড়ির মানুষগুলোকে আপন করে নাও। ও আরেকটা কথা, কাল কিন্তু রিসেপশনে মনে আছে তো তোমার ওয়াহিদ? আব্বু, আমি আমার কলিগদের আগে ইনভাইট করেছি আর ডেকোরেশন ম্যানেজমেন্টের সাথে কথা বলে রেখেছি। আচ্ছা ঠিক আছে। আজ কি হসপিটাল যাবে? হুম। আজ না গেলে পারতে, তুমি চাইলে তো কয়েকদিন ছুটি নিতে পারতে। না, তার প্রয়োজন নেই। এখন এমনিতেও কয়েকজন ডাক্তার ছুটিতে আছেন। ও আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো। নাস্তা শেষ করে ওয়াহিদ আর শাকিল শেখ যে যার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওয়াহিদ আর শাকিল শেখ চলে যাওয়ার পর ঝুমুর আর শায়লা বেগম একাই রইল বাড়িতে। ঝুমুরকে পুরো বাড়িতে ঘুরে ঘুরে দেখালো শায়লা বেগম। বাড়ির ভেতরটা দেখানো শেষ হলে বাড়ির পাশের বাগানে নিয়ে গেল। বাগানের ভিতরে ঢুকে হা হয়ে গেল ঝুমুর। চারদিকে নানা ধরনের ফুল ফল আর শাক সবজির গাছ। এত গাছ আপনি করছেন আন্টি? বাহ, ওয়াহিদের বাবা তোর বাবা আর আমি তোর আন্টি। আসলে মনে ছিল না। আমতা আমতা করে বলে ঝুমুর। আচ্ছা, পরে থেকে মনে থাকে যেন। আর আমাদের আপনি বলতে হবে না, তুমি করে বলবে। কণ্ঠে গভীর ভাব এনে বলল শায়লা বেগম। ঝুমুর শায়লা বেগমের কথাই বলল। জি আচ্ছা আন্টি। না আম্মু। হেসে উঠল শাশুড়ি বৌমা দুজনেই। শোন, ফুল গাছগুলো সব ওয়াহিদের লাগানো। ও নিজে এগুলো যত্ন করে, পানি দেয়, আগাছা পরিষ্কার করে। ছোটবেলা থেকে ওর এগুলোর প্রতি ভীষণ শখ। ওর গাছে কারো টোকা সহ্য করতে পারে না। আর ওই সবজি আর ফল গাছগুলো দেখাশোনার জন্য একজন লোক আছে। ওগুলো ওয়াহিদ করতে চেয়েছিল, কিন্তু ও তো তেমন সময় পায় না। ও আর আমার ছেলে শুধু তার গাছের প্রতি যত্নশীল না, ওর আমাদের সবার প্রতি ভীষণ যত্নশীল। ছোটবেলা থেকে খুব দায়িত্ববান। আমার বিশ্বাস আমার ছেলে খুব ভালো স্বামী হবে। ও তোর কোনো অযত্ন করবে না। হঠাৎ ঘরের ভেতরে ফোনটা বেজে উঠল শায়লা বেগমের। ঝুমুরকে আরও কিছুক্ষণ ঘুরে দেখতে বলে তিনি ভিতরে চলে গেলেন। ঝুমুর হেঁটে হেঁটে ফুলের গাছগুলো দেখতে লাগলো। মাঝে মাঝে কিছু ফুল ছুঁয়েও দিল। ফুল যে তারও ভীষণ প্রিয়। আচমকাই ঝুমুরের মনে হলো এই ফুল
বাগানের মালিকটাও ধীরে ধীরে তার প্রিয় মানুষ হয়ে উঠেছে। আরও কিছু সময় বাগানে ঘোরাঘুরি করে ঘরে গেল ঝুমুর। শায়লা বেগম দুপুরের রান্নার আয়োজন করছিল। ঘরের অন্য সব কাজ করার জন্য হেল্পিং হ্যান্ড থাকলেও রান্নাটা তাকেই করতে হয়। বাবা ছেলে অন্য কারো হাতের রান্নাই খায় না। শায়লা বেগম এর চেহারা দেখেই মনে হচ্ছে কোনো একটা কারণে সে বেশ খুশি। ঝুমুরকে দেখতে পেয়ে ফুরফুরে মেজাজে বলে ওঠে, জানিস ওয়ালিশ ফোন করেছিল, বলেছে ও আর সামিয়া বাংলাদেশে আসছে। 4 দিন পর ওদের ফ্লাইট। বিয়ের সময় তো টিকিট পায়নি, তাই আসতেই পারলো না। আর বলেছে সামিয়ার প্রেগনেন্সির পুরোটা সময় এখানেই থাকবে। ভাবতে পারছিস কত ভালো হবে? আমার তো এখানে তোদের একা রেখে যেতেই মন চাইছিল না। ওহ, ভালো হয়েছে, এখন আমাদের কোথাও যেতে হবে না। ওরা আসবে শুনে ঝুমুরও বেশ খুশি হলো। ওহ তাই, তাহলে তো ভালোই হবে। আমি তো ভাইয়া আর আপুকে এখনো দেখলাম না। আচ্ছা, এখন ঘরে গিয়ে গোসল করে নে। ওয়াহিদ আর ওর বাবা একটু পরেই চলে আসবে। বলে ঝুমুরকে ঘরে পাঠিয়ে দেয় শায়লা বেগম। আচ্ছা। ঝুমুর ঘরে গিয়ে দেখলো ঘরের অবস্থা নাজেহাল। খাটের উপর ভেজা তোয়ালা, সোফার উপরে টি শার্ট, সারা ঘর জুড়ে ঘরের সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। দেখেই রাগ লাগলো তার। কি আশ্চর্য, এত বড় লোকের এই কাজ কারবার। ভাবা যায়? রাগে ফুঁসতে ফুঁসতে পুরো ঘর পরিষ্কার করলো সে। রুম পরিষ্কার শেষে করে গোসল করতে ঢুকে পড়ল। লাঞ্চ আওয়ারে ঘেমে ভিজে বাসায় আসলো ওয়াহিদ। হঠাৎ ঘরে ঢুকে মনে হলো হয়তো ভুল করে অন্য রুমে ঢুকে পড়েছে। এত সাজানো গোছানো রুমটা, না এটাই তার রুম। এখন তো তার মিষ্টি একখানা বউ আছে, সে এই নিশ্চয়ই করেছে। এসব ভাবতে ভাবতেই ঘামে ভেজা শার্টটা গা থেকে খুলে আধোয়া কাপড়ের বাস্কেটে রেখে দিল। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকিয়ে দেখলো আধ ভেজা একটা জামা পরে মাথায় তোয়ালা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ঝুমুর। শীতের ভোরের ঘাসের উপর শিশির পড়ে যেমন স্নিগ্ধ দেখায়, ঝুমুরকে ঠিক তেমন স্নিগ্ধ দেখাচ্ছিল। সাজবিহীন ওয়াহিদকে দেখেই পিলে চমকে উঠল ঝুমুর। লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো ঝুমুর। আপনি আপনি কখন আসলেন? এই তো একটু আগে। ঝুমুর কিছু না বলে বারান্দার দিকে এগিয়ে গেল হাতের ভেজা কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য। জামা কাপড় ছড়িয়ে দিয়ে ফিরে এসে দেখলো ওয়াহিদ ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। ঝুমুর কিছু বলল না, ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গিয়ে চুল মুছতে লাগলো। চুল বেশ লম্বা হওয়ায় ঠিক মতো মুছতে পারছিল না। হঠাৎ ঝুমুর তার ঠান্ডা হাতে একটা উষ্ণ হাতের স্পর্শ পেল। তাকিয়ে দেখলো ওয়াহিদ তার হাতের তোয়ালাটা নিজের হাতে নিয়ে নিয়েছে। আলতো হাতে মুছে দিতে লাগলো ঝুমুরের চুল। এত সুন্দর করে চুল মুছে দিচ্ছিল যে ঝুমুর আশ্চর্য হয়ে কথা বলাই ভুলে গেল। দেখো, তুমি তো ঠিকঠাক মতো চুল মুছতে পারো না। অর্ধেক জামা ভিজিয়ে ফেলেছ চুলের পানিতে। পর অসুস্থ হয়ে গেলে তো আবার আমার শাশুড়ি মা বলবে আমি সারাদিন কাজ করিয়ে করিয়ে তোমাকে অসুস্থ করে ফেলেছি। তা কিন্তু হচ্ছে না। তুমি যা পারবে না তা করার জন্য আমি আছি। দেখুন, আমি করে নিতে পারবো, আপনি যান। কেন, তুমি কি ভাবছো আমি এবার দায়িত্ব পালন করছি? শোনো, তুমি আমার দায়িত্ব নাও, তুমি আমার অর্ধাঙ্গিনী। ঝুমুরকে নিজের দিকে ঘুরিয়ে কোমরে আলতো হাতের স্পর্শ করে বলে উঠল ওয়াদি। কোমরে উষ্ণ হাতের স্পর্শে কিছুটা সরে আসতে চাইল ঝুমুর। ওয়াহিদ এবার কিছুটা জোরে চেপে ধরল ঝুমুরের কোমরের এক পাশ। আবারও শীতল কণ্ঠে বলে, তুমি আমার থেকে এক পা পেছনে গেলে আমি তোমার থেকে 2 পা বাড়িয়ে দেব। তাই আমার কাছ থেকে দূরে যাওয়ার চিন্তাও করো না। আপনি ফ্রেশ হয়ে আসুন, নিচে আম্মু আপনার জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, শুধু আম্মু অপেক্ষা করছিল, আর কেউ করেনি? ঝুমুর তাকালো ওয়াহিদের দিকে। কেন, আর কারো থেকে অপেক্ষা করা আশা করেছিলেন বুঝি? আশা করেছিলাম কিনা জানি না, কিন্তু মনে তো হচ্ছে আরো একজন অপেক্ষা করেছিল আমার জন্য। কে? প্রশ্নবিদ্ধ চাহনিতে জানতে চাইল ঝুমুর। আমার বউ। ঝুমুর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। খাবার টেবিলে বসে আজ ঝুমুরের বেশ ভালোই লাগলো। শায়লা বেগম আর শাকিল সাহেব দুজনই চমৎকার মানুষ। তাদেরকে ভালো না লেগে থাকাই সম্ভব না। ঝুমুরকে তারা নিজের মেয়ের মতো আপন করে নিয়েছে। খাওয়ার এক পর্যায়ে শাকিল সাহেব ওয়াহিদকে উদ্দেশ্য করে বলে, তুমি তো আজ জানোই কয়েকদিন পর ওয়ালিদ আর সামিয়া আসছে।
ওরা যেহেতু আসছে তাই ভাবলাম রিসেপশনের ডেটটা আর একটু পিছিয়ে দিই। আরেকটা কথা, স্বামীয়া আসছে শুনে হৃদিতা নাকি ওর সাথে দেখা করতে চাইছে। এখন যেহেতু স্বামীয়া কোথাও যেতে পারবে না, তাই ভাবলাম হৃদিতাকে এখানে নিয়ে আসি। কিছুদিন বোনের সাথে থাকলে ওরও ভালো লাগবে। আজ বিকালে আসার কথা আছে। ও, ভালোই তো। বিকালে একটা উপন্যাসের বই হাতে নিয়ে খাটে বসেছিল ঝুমুর। পড়ছে বলা যায় না, কারণ হাতে নিয়েই শুধু বসেছিল। ভেতরের লেখাগুলোতে আর চোখ বোলানো হয়নি, মন যেন অন্য জগতে। এমন সময় নিচ থেকে শায়লা বেগমের ডাক শোনা গেল। হাতের বইটা বেডের সাইডের টেবিলে রেখে নিচে নেমে গেল। গিয়ে দেখলো জিন্স টপস পরা বেশ সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। ঝুমুরকে নিচে আসতে দেখে শায়লা বেগম এগিয়ে গিয়ে বলল, ঝুমুর, ও হচ্ছে সামিয়ার বোন হৃদিতা। ঝুমুর কিছু বলার আগেই হৃদিতা বলে উঠল, তুমি ওয়াহিদ ভাইয়ার বউ? ওয়াও, কত কিউট তুমি। ঝুমুর বেশ লজ্জা পেয়ে গেল হৃদিতার কথায়। ঝুমুর হৃদিতার সেসব কথায় পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করল, কেমন আছো তুমি আপু? এই তো ভালো। তা তোমার কি অবস্থা নয়া পেতনি? হৃদিতার কণ্ঠে দুষ্টুমির আভাস। ওদের কথার মাঝপথে থামিয়ে দিল শায়লা বেগম। আচ্ছা ঝুমুর, তোরা পরে কথা বলিস। হৃদিতা মা, এখন একটু রেস্ট করে নাও, অনেকখানি পথ জার্নি করে এসেছো। আজ ওয়াহিদের ফিরতে বেশ রাত হবে, তাই সবাই রাতের খাওয়া দাওয়া করে নিল সময় মতো। খাওয়া দাওয়ার পর হৃদিতা ঝুমুরের রুমে বসে আড্ডা দিচ্ছিল। হৃদিতা এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। হৃদিতা বেশ হাসি খুশি, প্রাণবন্ত একটা মেয়ে। সবার সাথে খুব সহজেই মিশে যায়। বাবার সাথে ঢাকায় নিজের বাড়িতেই থাকা হয়। পরিবারের মানুষ বলতে এখন শুধু বাবা আর সে। 8-9 বছর আগে ক্যান্সারে হৃদিতার মা মারা যায়, আর তারপর থেকে মেয়েদের একা হাতে মানুষ করছে ওদের বাবা। আচ্ছা ঝুমুর, তোমাদের কি লাভ ম্যারেজ? বেশ চিন্তিত ভঙ্গিতে ঝুমুরের দিকে প্রশ্নটা ছুড়ে দিল হৃদিতা। না। স্বাভাবিকভাবেই বলল ঝুমুর। ও আচ্ছা, হানিমুনে কোথায় গিয়েছিলে তোমরা? হানিমুনে তো যাইনি। যাওনি? কিন্তু কেন? এমনি। ও আচ্ছা, ওয়াহিদ ভাইয়ার বার্থডের কি প্ল্যান তোমার? বার্থডের প্ল্যান মানে? মানে জানো না, কাল তো ভাইয়ার বার্থডে। আফটার অল বিয়ের পর ফার্স্ট বার্থডে, একটু স্পেশাল তো হওয়া দরকার। কিন্তু আমি তো জানতাম না, মাও তো কিছু বলেনি আমায়। ও আচ্ছা, আমি একটা কেক অর্ডার করে দিই। আর তোমার ব্ল্যাক শাড়ি আছে? হ্যাঁ, কেন? পরবে তাই? এখন না না, আমি শাড়ি পরবো না। না না, তোমাকে তো পরতেই হবে সুইট ভাবি। তুমি শাড়িটা বের করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। এবার বেশ লজ্জা পেয়ে গেল ঝুমুর। বলেই ঘর থেকে বেরিয়ে গেল হৃদিতা। সারা আলমারি খুঁজে একটা কালো জর্জেট শাড়ি খুঁজে পেল ঝুমুর। শাড়িটা হাতে নিতে লজ্জায় পড়ে গেল। এত পাতলা শাড়িটা, এটা পরবে কিভাবে? ঝুমুরের এসব ভাবনার মাঝেই ঘরে ঢুকলো হৃদিতা। ঝুমুরের হাত থেকে শাড়িটা নিল। ওয়াও, এটা তো খুব সুন্দর। এটা পরলে তো ভাইয়া তোমার দিক থেকে চোখ ফেরাতে পারবে না। খুব সুন্দর করে ঝুমুরকে শাড়িটা পরিয়ে দিল হৃদিতা। হালকা মেকআপ করলো। ঝুমুরকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। আধা ঘন্টার মধ্যেই কেকটাও চলে আসলো। হৃদিতা নিজ হাতে পুরো রুমটাকে মোমবাতি আর বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। এক মুহূর্তের জন্য ঝুমুরের মনে হলো হৃদিতা যেন ওয়াহিদের নিজের বোন। আচ্ছা শোনো, এখন হয়তো ভাইয়া চলে আসবে। প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। তুমি ঘরেই থাকবে, আমি দরজা খুলে দিব। হ্যাভ এ গুড নাইট। বলে ঝুমুরের দিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় হৃদিতা। ঘড়ির কাঁটায় 11টা 50। ওয়াহিদ পার্কিংয়ে গাড়ি রেখে হাতের আঙ্গুলে গাড়ির চাবিটা ঘুরাতে ঘুরাতে সদর দরজায় বেল বাজায়। শাকিল সাহেব আর শায়লা বেগম বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, তাই ওয়াহিদ ভাবল দরজাটা হয়তো ঝুমুর খুলবে, কিন্তু না, তার ভাবনায় পানি ঢেলে দরজা খুলল হৃদিতা। তবে অনেক দিন পর হৃদিতাকে দেখে বেশ খুশি হলো ওয়াহিদ। ওদের দুজনের সম্পর্কটা ভাই বোনের মতো। ওয়াহিদ যদিও তার সাথে বসে কিছুক্ষণ কথা বলতে চেয়েছিল, কিন্তু হৃদিতা ওয়াহিদকে এক প্রকার জোর করেই ঘরে পাঠিয়ে দিল, কারণ 12টা বেজে গেছে প্রায়।
ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠে রুমের দরজা খুলল ওয়াহিদ। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ কিছু একটা ভেবে বলে উঠল। ঝুমুর, ঘরে আছো তুমি? অপর পাশ থেকে কোনো শব্দ শোনা গেল না। উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমের সুইচ বোর্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ রুমের এক পাশ থেকে 2-3টে মোমবাতি একসাথে জ্বলে উঠল। এক পলক মোমবাতিগুলোর দিকে তাকিয়ে চোখ সরাতে নিলেই ফের চোখ আটকে গেল ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সুশ্রী রমণীর মুখশ্রীতে। সম্মোহিতের মতো সেদিকে এগিয়ে গেল ওয়াহিদ। ঝুমুর, এটা সত্যি তুমি? রাতের আকাশ জুড়ে জ্যোতি ছড়াচ্ছে পূর্ণচাঁদ। জানালা দিয়ে ছুটে আসা দমকা হাওয়ায় ঘরের মোমবাতিগুলো প্রায় নিভু নিভু। লজ্জায় আড়ষ্ট হয়ে পড়েছে ঘরের এক ধারে দাঁড়িয়ে থাকা ঝুমুরের সর্বাঙ্গ। ধীর পায়ে হেঁটে ঝুমুরের একদম কাছে গিয়ে দাঁড়ায় ওয়াহিদ। ছুঁয়ে দিল ঝুমুরের কোমল হাতখানা। ওয়াহিদের স্পর্শে মাথা উঁচু করে তাকায় ঝুমুর। আবদ্ধ হয়ে যায় দুটি চোখ। ঝুমুর দৃষ্টি ফিরিয়ে নিতে চাইলে চোখের ইশারায় জানতে চায়, কি হয়েছে? হ্যাপি বার্থডে। মৃদু কণ্ঠে বলে উঠল ঝুমুর। ওয়াহিদ চমকে উঠল। আজ তার জন্মদিন। হ্যাঁ, আজ যে তার জন্মদিন এটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তার জন্য এত আয়োজন, তাও আবার নিজের পছন্দের মানুষটার কাছ থেকে। তবে কি ঝুমুর ওদের সম্পর্কটা কবুল করছে? ঝুমুরের দিকে চেয়ে কৃত্রিম কৃতজ্ঞতার হাসি হাসলো ওয়াহিদ। অকৃত্রিম কৃতজ্ঞতার হাসি হাসলো ওয়াহিদ। 12টা বেজে গেছে, চলুন কেকটা কেটে নেই এবার। ঝুমুরের কথায় চৈতন্যে ফিরল ওয়াহিদ। স্মিত হেসে বলল। হুম। ঝুমুরের একটু পিছনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কেক কাটার ছুরিটা নিয়ে আগে ঝুমুরের হাতে ধরিয়ে তারপর নিজের হাতে রেখে কেকটা কাটলো। ঝুমুর কম্পনত হাতে একটুখানি কেক নিয়ে ওয়াহিদের মুখের সামনে ধরলো। ওয়াহিদ যেন এটারই অপেক্ষাতেই ছিল। কেকের সাথে মুখের ঢুকিয়ে নিল হাতের দুটো আঙ্গুল। কেঁপে উঠল ঝুমুর। বন্ধ হয়ে এলো নিঃশ্বাস। কিছু সেকেন্ড পরই হাত ছেড়ে দেয় ওয়াহিদ। একটুখানি কেক তুলে ঝুমুরকেও খাইয়ে দিল। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, অনেক রাত হয়ে গেছে। এই বলে সরে আসতে নিলে ঝুমুরের হাত ধরে হেসকা টানে নিজের গায়ের উপরে নিয়ে ফেলল ওয়াহিদ। কোথায় যাচ্ছ? জন্মদিনের সারপ্রাইজ দিলে, এখন আমার গিফট কোথায়? পুনরায় অস্বস্তিতে কাটা দিয়ে উঠল ঝুমুরের সর্বাঙ্গ। মনে মনে ভাবলো, আসলেই তো ও তো গিফট টিপ আনেনি। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো বিউটিফুল। অ্যান্ড ওয়াহিদের কথার মাঝখানে বলে উঠল ঝুমুর। আসলে আমি জানতাম না জন্মদিনের কথা, হৃদিতা আপু বলল তাই। কথাটা শেষ করে উঠতে পারল না ঝুমুর। তার আগেই এক জোড়া সিক্ত উষ্ঠ তার কম্পনত ওষ্ঠজোড়া দখল করে নিল। অসাড় হয়ে পড়ল ঝুমুরের পুরো শরীর। ব্যাপারটা ধাতস্থ করতে কয়েক পলক সময় নিল। নামহীন একগুচ্ছ অনুভূতি ছোটাছুটি করছিল পুরো অন্তরকণ জুড়ে। ধীরে ধীরে এক হাতে খামচে ধরে ওয়াহিদের পিঠ। এতে ওয়াহিদের স্পর্শ আরো গভীর হলো। পুরো ঘরময় ছড়িয়ে আছে কেবল ভারী নিঃশ্বাসের শব্দ। কয়েক মিনিট পর ওয়াহিদ ছেড়ে দিল ঝুমুরকে। ঝুমুরের কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস ফেলছে। লজ্জায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল ঝুমুর। ঝুমুরকে আরো একটু লজ্জা দিতে ফিসফিস করে বলে ওয়াহিদ, all the sweets of the world are worthless to your lips. This is my best birthday ever, and you are my priceless gift forever. হঠাৎ ঘর কাঁপিয়ে বেজে উঠল ওয়াহিদের ফোনটা। এতে বেশ বিরক্ত হলো ওয়াহিদ। ঝুমুর যেন হাঁপ ছেড়ে বাঁচল। ওয়াহিদ ঝুমুরকে ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে বারান্দার দিকে এগিয়ে গেল। ঝুমুর আরও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। তার মাথা ভন ভন করে ঘুরছে। লজ্জায় কাটা দিচ্ছে সারা শরীর। এই লোকের সাথে এক ঘরেও থাকবে কি করে? এত লজ্জা কেন লাগছে তার? দিনের আলোতে এই মুখ নিয়ে সামনে যাবে কি করে? ওয়াহিদ কথা বলে শেষ করে ফিরে এসে দেখে ঝুমুর ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আবার চাই নাকি? ঝুমুরের দিকে তাকিয়ে চোখ টিপে বলে উঠল ওয়াহিদ। ঝুমুর আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ঘর কাঁপিয়ে হেসে উঠল ওয়াহিদ। সে রাতে আর ওয়াহিদের ঘরমুখো হলো না ঝুমুর। হৃদিতার ঘরে গিয়ে বলল আজ তার সাথেই থাকবে। হৃদিতাও খুব খুশি হলো ঝুমুরকে দেখে।
এদিকে ঝুমুরের জন্য অনেকক্ষণ যাবৎ বসে থাকতে থাকতে আর না পেরে হৃদিতার ঘরে গেল ঝুমুরকে ডাকতে। যেই কথা সেই কাজ, ঝুমুর বলল, আজ আমি রিদিতাপুর সঙ্গে থাকতে চাইছিলাম, ঘরে ঘুম আসছিল না তো তাই। ওয়াহিদ না করতে চেয়েও কিছু বলল না। আচ্ছা ঠিক আছে, থাকো, তবে শুধু আজকে রাতটাই। বলে ঘরের দিকে পা বাড়ায়। ঝুমুর পেছনে তাকিয়ে দেখলো হৃদিতা কথাটা শুনছে কিনা, কিন্তু না, হৃদিতা ফোনে ব্যস্ত, তাই কিছু শুনেনি। লম্বা নিঃশ্বাস ফেলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সকালে বেশ বেলা করে ঘুম ভাঙলো ঝুমুর আর হৃদিতার। সারা রাত দুজনে গল্প গুজব করে শেষ রাতের দিকে ঘুমিয়েছিল। ঝুমুর ঘরে গিয়ে দেখলো ওয়াহিদ নেই, হয়তো হসপিটালে চলে গেছে। রাতের অগোছালো ঘরটা গুছিয়ে ফেললো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখলো শায়লা বেগম নাস্তার টেবিলে বসে ওদের জন্য অপেক্ষা করছে। ঝুমুরকে দেখতে পেয়ে শায়লা বেগম বলে উঠল,